সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি না বলা গল্প দিয়ে। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, জনপ্রিয় অভিনেতা লিটন খন্দকার। এখন আমরা লিটন ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন লিটন ভাই? কেমন আছি না বলো, কেন আছি? কেন আছি মানে? তুমি ডেকেছো তাই আছি। বন্ধুরা, আসলে ওর সাথে আমার সম্পর্কটা একদম ভাইয়ের মতো, বন্ধুর মতো। ওই গুরু গম্ভীর হয়ে কথা বলা সম্ভব না, তাই একটু পরিবেশটা হালকা করলাম। আলহামদুলিল্লাহ রোমেল, অনেক ভালো আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার একটা সুন্দর আয়োজনে তুমি আমাকে ডেকেছো, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আসার জন্য। লিটন ভাই, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা, সেটা হলো আপনি মিডিয়াতে কিভাবে আসলেন? মিডিয়াতে কিভাবে আসলাম? মানে শুরুটা কিভাবে? শুরুটা কিভাবে? বাসে উঠলাম, ঢাকায় চলে আসলাম, তাই তো। আমি বলতে যাচ্ছি যে আপনার দেশের বাড়ি কোথায়? ধন্যবাদ। হ্যাঁ, আমার জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ। মানে সেখান থেকে কিভাবে শুরু হলো এই যাত্রাটা? তাহলে একেবারে শুরু থেকেই বলতে হয় না? আমার জন্মস্থান ঝিনাইদহ, ছোট্ট একটা শহর ঝিনাইদহ। ওই শহরের উপরেই আমার বাড়ি, ওখানেই জন্ম, ওখানেই আস্তে আস্তে বেড়ে ওঠা। তো শুরু থেকে বলতে গেলে আমার মরহুম পিতা খন্দকার আনসারউদ্দিনের কথা বলতে হবে। আমার আব্বা, উনি একজন নাট্যশিল্পী ছিলেন। সবাই স্থানীয়, তাকে সবাই চিনত। ওই সময় ওইখানে বেশ নাটকের কম্পিটিশন হতো, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, এরকম কয়েকটা অঞ্চল মিলে। ওই সময় গোল্ড মেডেল দেওয়া হতো, যিনি চ্যাম্পিয়ন হতেন। আমার আব্বা গোল্ড মেডেলও পেয়েছিল, বেশ নাম করাই ছিল স্থানীয়ভাবে। মানে অর্থাৎ আপনারা পারিবারিকভাবেই শিল্পী পরিবার, বাবা থেকে যেহেতু, মানে অনেকটা বলা যায়। যদিও আমার ভাই বোনরা মাঝে মাঝে এসছে, আবার চলে গেছে, সবসময় রেগুলার হয়নি, সেটা বলা যায়। আমার আব্বার থেকে আমি কিছুটা পেয়েছি। তো বিষয়টা হয়েছে কি, আমি যখন একেবারেই ছোট, খুবই ছোট, তো আমার আব্বারা তখন ওখানে মঞ্চ নাটকগুলো করতো। এই যে মামুনার রশিদ সাহেবের ওরা কদম আলী, আব্দুল আল মামুনের স্পর্ধা, তারপরে ঝিনেদা থেকে বলছি, এরকম কিছু নাটক হতো, যে নাটকের নামগুলি আমার মনে আছে। তো আব্বারা রিহার্সেল করতো, আব্বার এরকম হাত ধরে আমি ওই রিহার্সেলে যেতাম, রিহার্সেল দেখতাম। মঞ্চস্থ হতো নাটক, আমি দেখতাম নাটক। তো দেখতাম কী যেন ওরা করতেছে, কী যেন বলতেছে, আমি এগুলো বুঝতাম না, কিন্তু ওইগুলো আমি দেখতাম। তো একেবারেই শৈশব বলা যায়, মানে কৈশোরও না। হ্যাঁ, তো ওই সময় থেকে কিন্তু জিনিসটা আমার ভিতরে ঢুকছে, সেই শিশুকাল থেকে। হ্যাঁ, যখন আমি কিছুই বুঝি না। এরপরে হলো কি, স্কুল লাইফে আমাদের পাড়াতে বন্ধুরা মিলে, আমার এক বন্ধু আছে, ওর নাম লিটন। ও নিজে নিজেই রেডিও শুনে শুনে একটা নাটক লিখলো। লিখেও বললো কি, আমার কাছে বললো কি যে এটা নাটক করতে হবে। কীভাবে করবো? কয় যে আমার কাছে স্ক্রিপ্ট আছে, আয় আমরা রিহার্সাল করি, করে আয় আমরা নাটক করব। মানে কীভাবে করবো? অসুবিধা নেই, চকি জোগাড় করবো, তারপরে ওই যে স্টেজ বানাবো, বানিয়ে আমরা করব। হ্যাঁ, এটা ঝিনেদার ভাষায় আর কি। তো আমরা এরকম 5-6টা চকি জোগাড় করে এই বাড়ির থেকে 2টা শাড়ি, ওই ভাবির 3টা শাড়ি, এইভাবে করে আমরা নিজেরাই স্টেজ বানাইতাম। বানিয়ে ওইখানে আমরা ওই নাটকের রিহার্সেল করে ওখানে আমরা নাটক করতাম। আমার মনে আছে, লিটন হয়তো মাতবর, আমি হতাম চামচা, আবার কিছু মানে বন্ধুরাই আবার নায়িকার সাজতো, আমাদের কোনো নায়িকা ছিল না। এইভাবে আমরা নাটক করতাম এবং খুব মানুষজন আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করতো, খুব প্রশংসা করতো। হ্যাঁ, তো মনে হতো কি যে আসলেই তো, যে ওই প্রশংসা কিন্তু খুব জরুরি একটা মানুষের জন্য। ওই প্রশংসাতেই না মনে হতো যে আসলে এই কাজটা করা যায়। এরপর হলো কি, এইভাবেই করতাম। তো আমি যখন এরপর আরেকটু বড় হলাম, যখন ফার্স্ট ইয়ারে কেবল কলেজে ঢুকেছি, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র, কেসি কলেজ বলে, যখন আমি গেলাম, ওই সময় বাংলাদেশ টেলিভিশনে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো শিক্ষাঙ্গন নামে। এটা কলেজ পরিচিতির উপরে অনুষ্ঠান। সারা বাংলাদেশের যত কলেজ আছে, এই কলেজ পরিচিতির উপরে এই অনুষ্ঠানটা হতো। তা আমাদের ঝিনেদাতেও তখন ওই শিক্ষাঙ্গন ম্যাগাজিনটা আসলো। আর তখন আমিও কেবল কলেজে ঢুকছি আর কি। তো তখন আমরা ওই এরকম কিছু বন্ধুবান্ধব, ওই কলেজের কিছু আরও ছাত্রছাত্রীরা মিলে আমরা একটা গ্রুপ হয়ে ওখানে নাচ গান এরকম কিছু জিনিস রেডি করে আমরা ঢাকাতে আসলাম। এসে আমরা রামপুরাতে, মানে ঢাকাতে আসার জন্য কি কারোর চোখে পড়ে গেলেন? না, ওই সময় তো আর পড়িনি, ওই সময় তো একেবারেই
ওই যে আমরা কলেজের অনুষ্ঠান করতে আসলাম, এসে যে টেলিভিশনে ঢুকলাম, বড় বড় এরকম 3টে ক্যামেরা, হ্যাঁ কী অবস্থায়, বিশাল স্টুডিও, মনে হলে কিসের মধ্যে এসে পড়লাম রে বাবা। হ্যাঁ, অনুষ্ঠান করলাম, ঢাকা থেকে চলে গেলাম। যেদিন টেলিভিশনে নিজেকে প্রথম দেখলাম, মনে হলো এই তো, এই জায়গা তো আমার যাইতে হবে, এই জায়গাটা আমার দরকার। হ্যাঁ, ওই যে নেশাটা কিন্তু ওখান থেকেই আমার ঢুকছে, এবং টেলিভিশনে ফার্স্ট আমার ওই কলেজের এই অনুষ্ঠানটা। ওখান থেকে আপনি শিল্পী হয়ে গড়ে উঠলেন। হ্যাঁ, পরিপূর্ণ শিল্পী হওয়ার মানসিকতাটা তৈরি হলো। শিল্পী হইতে পারেনি, শিল্পী তো আমি এখনো হইতে পারিনি। শিল্পী হওয়া কি 4টেখানি কথা নাকি? শিল্পী হওয়া বহুত ইসের ব্যাপার। বড়রা যদি এরকম করে মানে আপনিও বলছেন। হ্যাঁ, তো তারপরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হলাম। ওখানে আমরা প্রিয়ার ঘাটের বাসী একটা নৃত্যনাট্য ওখানে করলাম, ইভেন আরও কিছু অনুষ্ঠান। ওই বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ছিল নিবেদন। এই নিবেদন ম্যাগাজিনটা তখন আবার টেলিভিশনে আসলাম, এসব 2টা করলাম। এরপর আমার একটা নাট্য সংগঠন ছিল ঝংকার শিল্পী গোষ্ঠী। ঝংকার শিল্পী গোষ্ঠীর থেকে তখন টেলিভিশনে আবার গেলাম, তখন টেলিভিশন মঞ্চ নাটক হতো। এই ঝংকার শিল্পী গোষ্ঠী থেকে টেলিভিশনে এসে ওই ময়নাচ্চর নাটকটা করলাম। তখন আরও মনে হলো যে না, এখন আমার এখানে স্থায়ীভাবে কিছু একটা করা দরকার। অর্থাৎ ঝিনাইদহ থাকা অবস্থাতেই আমার 5-6টা অনুষ্ঠান টেলিভিশনে হয়ে গেছে। এবং তখন কিন্তু বিটিভির যুগ, তখন কিন্তু স্যাটেলাইট ওইভাবে আসেনি, কোনো চ্যানেল না ছিল। ওই চ্যানেল আই আর এটিএন বাংলা ছিল, কিন্তু যাদের ব্যক্তিগত ডিশ ছিল তারা দেখতে পারত। এইভাবে তখন হয়নি, স্যাটেলাইট চ্যানেলটা জেলা পর্যায়ে প্রসারিত হয়নি। তো এরপরে 2000 সালে আমি ঢাকাতে চলে আসলাম। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু নাটকের মানুষ, আমি ঝিনাইদহতে নাট্যচর্চা করছি। ঢাকাতে আসার পরে হলো কি, তখন টেলিভিশনের একটা ম্যাগাজিনের যুগ ছিল, ম্যাগাজিনের চল ছিল। ইত্যাদি তো ছিল, ইত্যাদি হচ্ছে একদম সর্বোচ্চ পর্যায়ের এখনও, ওটার ধারে কাছে কেউ নেই। তারপরে ছিল শুভেচ্ছা, ইয়েস রাইট, শুভেচ্ছা, আজকাল, বহুরূপী, হ্যাঁ এরকম অনেকগুলি ম্যাগাজিন হতো। তো তখন আমার বোন আবার ভোকালিস্ট ছিল, উনি রেডিওতে ভোকাল দিত, কখনো স্ক্রিনে আসেনি। তো এই খন্দকার ইসমাইল ভাইয়ের সাথে আমার আপার বেশ কিছু অনুষ্ঠান তখন হয়তো। খন্দকার ইসমাইল ভাই তখন বিটিভিতে বহুরূপী ম্যাগাজিনটা করতো, বহুরূপী এবং আড্ডা তুমুল জনপ্রিয় ছিল কিন্তু খন্দকার ইসমাইল ওই সময় বের হতো। হ্যাঁ। তো ওই সময় আমার আপা এমনি গল্পে একদম বলছে, আমার একটা ভাই আছে, ও নাটকে কাজ করে, তো নাটকে ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলোই ও ফানি করে, তা আপনার ম্যাগাজিনই তো অনেক ফান টান হয়, দেখেন না ওকে দিয়ে যদি হয় হইলো, না হইলে দরকার নেই, এইভাবে বলছে আর কি। তো তখন ইসমাইল ভাই আমাকে ডাকছে, জাস্ট পল্টনে অফিসটা ছিল, ভয়েসের উপরতলায় ছিল ইসমাইল ভাইয়ের অফিস। আমি গেলাম, বসলাম, সালাম দিলাম, আলোচনা করলাম। তা আমার কাছে স্ক্রিপ্ট শুনতে যাচ্ছে। তখন না আমি স্ক্রিপ্ট বলতে পারতেছি না, স্ক্রিপ্টের অত ধারণা নেই। তো তার আগে ঝিনাইদহে থাকাকালীন আমার ওই একটা অডিও অ্যালবাম আমি করছিলাম, তার থেকে 1-2টা আইটেম শোনালাম। তো ইসমাইল ভাইয়ের সাথে কথা বলার পর উনি আমাকে যেটা বুঝলেন যে একে দিয়ে হবে, কিন্তু এ কী করবে সেটা বুঝতেছে না। তখন ওখানে নিয়মিত অনুষ্ঠান করতো শাহিন ভাই, করতো আমাদের কমেডি শাহিন ভাই। আচ্ছা। তো শাহিন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। উনি শুনলো আমার বাড়ি কোথায়, আমি বললাম ঝিনাইদহ। তখন উনি বললো ওনার বাড়ি কুষ্টিয়া। অথচ সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে শাহিন হচ্ছে, কৌতুক শাহিন হচ্ছে বরিশালের, কারণ সে অলওয়েজ বরিশালের ল্যাঙ্গুয়েজে সে কথা বলে। যাই হোক, এক জায়গা বাড়ি হতে আরও হইলো। তখন শাহিন ভাইয়ের সাথে আমি কিছুদিন কাজ করলাম। তো মূলত সুযোগটা আমাকে মিডিয়াতে প্রথম দিল খন্দকার ইসমাইল ভাই। এরপর বিটিভিতে যখন রেগুলার কাজ করতে শুরু করলাম, ম্যাগাজিনের কাজগুলোই কিন্তু করি, তখন নুরুজ্জামান শেখ ছিল একজন, উনি অনেক বিখ্যাত গীতিকার ছিলেন, বিটিভির প্রডিউসারও ছিলেন। তো নুরুজ্জামান শেখ বললো যে শাহিন, ও তো খুব ভালো করে, তুইও ভালো করিস, তাই এক কাজ কর, তোরা দুইজন আলাদা হয়ে যা, আলাদা হয়ে গিয়ে তোরা দুইজন আলাদা কর, তাইলে আমার 2টো আইটেম হবে। তখন শাহিন ভাইয়ের মতো করতো, আমি আবার আমার মতো করতাম। তো আমি কাকে নিয়ে করব? আমি তখন শামীম নামে একটা ছেলেকে নিয়ে আমি কাজ করতাম। শামীম আমার সাথে রেগুলার কাজ করতো।
তো ওই শামীম মানে আজকের যে অনেকে চিকুন আলী বলে অনেকে, ও আমার সাথে 5 বছর কাজ করেছে। ওকে ওই ওরও শুরু ছিল ওই বিটিভি দিয়ে। তো এইভাবে হলো কি, কাজ করতে করতে অনেকে মানুষের সাথে পরিচয় হলো। জিল্লু ভাই ছিল একজন ঢাকায়া, খুব ঢাকায়া, কই যেতেছেন কি ইত্যাদি করে বা অনেক নাটক করে। জিল্লু ভাইয়ের সাথেও আমার পরিচয় হলো। জিল্লু ভাই ওই সময় সাউন্ডটেক এবং সঙ্গীতা বাংলাদেশের খুব নাম করা কোম্পানি ছিল, সাউন্ডটেক থেকে একটা অডিও অ্যালবাম করবে। তখন আমার বলতেছে, লিটন আমি তো একটা অ্যালবাম করুম, তো তুমি তো ভাই বহুত ফাস্ট, আমার কিছু স্ক্রিপ্ট দাও, আহো আমরা দুইজন মিলে একলগে একটা কিছু করি। বললাম হ্যাঁ ঠিক আছে করবো। তখন জিল্লু ভাইয়ের সাথে আমি ওই অডিও অ্যালবামের কাজটা করতে গেলাম। ওই সময় পরিচয় হলো ইথুন বাবুর সাথে, সঙ্গীত পরিচালক ইথুন বাবু। ইথুন বাবু ভাইয়ের তখন আসিফের অ্যালবামটা কেবল বের হয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, উনার চরম নাম ডাক বাংলাদেশে, ওনার মানে পাওয়াই যায় না, ওনার 3টে ফোন উনি রিসিভ করে কুল করতে পারেন না এরকম। তো এর মধ্যে হয়েছে কি, বাবু ভাই আমাদের কাজটা করবে। বাবু ভাইকে আবার দায়িত্ব দিয়েছে বাবুল ভাই, মানে সাউন্ডটেকের বাবুল ভাই, হ্যাঁ, যে আপনি আপনার তত্ত্বাবধানে এদের এই অ্যালবামটা হবে। তো ওই সময় জিল্লু ভাইয়ের 3-4টে প্যারোডি গান আমি লিখে দিছি, লিখে দিয়ে ওখানে আবার 2টাতে আমিও ভোকাল দিছি। এইগুলো দেখে বাবু ভাই আবার আমাকে খুব পছন্দ করেছে। লিটন, ওইটা ছিল রোজার ঈদ, তো বলতেছে লিটন তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি কুরবানির ঈদে তোর পার্সোনাল অ্যালবাম করবো আমি, তো তুই কোথাও করিস না, তোর অ্যালবাম করবো আমি, তুই কি করবি? জানো কি বলেন, এটা তো একটা সুযোগ, আমি অবশ্যই করবো। সাউন্ডটেক থেকেই পরবর্তীতে হুটোপাটা নামে একটা অ্যালবাম আমি সাউন্ডটেক থেকে করলাম। এটা টোটালি ইথুন বাবু ভাইয়ের তত্ত্বাবধানে। আচ্ছা আচ্ছা। এরপরে মিউজিক মাইন্ড নামে একটা কোম্পানি ছিল, ওখান থেকে জাতে মাতাল তালে ঠিক একটা অ্যালবাম করলাম। এরপরে আসলো কি ভিসিডির যুগ থেকে লিটনের রঙের বাজার, লিটনের ব্রেক ফেল, লিটনের বউ ভাগছে, তারপরে এরকম বেশ 7-8টা অ্যালবাম আমি করলাম। এর ভিতরে একটা অ্যালবাম বেশ চরম হিট করলো, তুমুল হিট করলো। এর মধ্যে একটা বউ ভাগসা নাম করে একটা, ওখানে অনেক আর্টিস্ট ছিল। ওখানে কি প্যারোডি গান ছিল? প্যারোডি গান ছিল এবং ছোট ছোট নাট্যাংশ ছিল, কৌতুকাংশ ছিল। মানে 1 মাসে 8-10 লাখ বিক্রি হয়ে গেছে, সিডি বিক্রি হয়ে গেছে। 8-10 লাখ সিডি মানে কিন্তু ব্যাপক ব্যাপার। এই 8-10 লাখ ভিউ না, 8-10 লাখ সিডি। এরা আমি মানে ওই রুমে ঢুকতাম, দেখতাম পুরো রুম প্যাকড সিডিতে, ওইগুলো সব বিক্রি হয়ে পরের দিন যাই দেখি নাই। এরকম একটা সময় গেছে। কিন্তু হইছে তো ভাই, সবই ঠিক আছে, ঘটনা তো এর মধ্যে আমি ঘটাই ফেলছি। আমি এইগুলো করতে যাই, আমি অরিজিনাল যেখানকার মানুষ, যে চর্চা আমি করছি, আমি তো নাটকের মানুষ, আমি তো মঞ্চ নাটক করছি, সেইখান থেকে যে আমি সরে গেছি বা সরে যাচ্ছি, এটা কিন্তু আমি বুঝি নাই। আসলে বুঝেও কিছু করার ছিল না, কারণ আমার সারভাইভ করতে হবে। হ্যাঁ, আমার ওই সময় ইনকামেরও দরকার ছিল ঢাকা শহরে। আমার তো কোনো আত্মীয় স্বজন বা এরকম কোনো ব্যাকিং বা এসব ছিল না। তো তখন এরকম আমি এগুলো নিয়েই আমি ছিলাম, করতেছি, অনেক স্টেজ শো করছি, এক সময় অনেক স্টেজ শো করছি, এখন এগুলো করিনি। একটা সময় করতে করতে আমার বোধ হইলো যে মানে কেন নিজের কাছে আমার খুব লাগতে লাগলো যে না, যতই হোক, এটা আমার যতই ইয়েটা হোক, কিন্তু মানুষ কিন্তু আমাকে চিনে ফেলেছে, কৌতুক শিল্পী হিসেবেই চিনে ফেলেছে ভাই, এখনও অনেকে ডাকে, কিন্তু নিজের কাছে না, খুব লাগতো যে আমি তো এই জায়গার না, আমি তো নাট্য চর্চা করেছি, আমি তো মঞ্চের লোক, সেই জায়গাটা কই, আমি হাতড়াতাম। তো তখন আমি আবার নাটকে একটু নক করা শুরু করলাম। হ্যাঁ, ফাঁকে ফোঁকে যে 2-1টা নাটক করিনি তাও না, কিন্তু ওটা তো আমি প্রফেশনালে আসতে পারছি, মানে ভেতরের অভাববোধটা অনেক, এবং ওই জায়গায় আমার কাজ করা হচ্ছে না। এরপরে আমার এক বড় ভাই অরণ্য আনোয়ার ভাইয়ের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিল। অরণ্য ভাই কী কারণে যেন আমাকে ব্যাপক পছন্দ করলো। এই অরণ্য আনোয়ার ভাই, উনি আমাকে নাটকে খুব হেল্প করেছে, নাটকের ব্যাপারে। এটা আমাকে বলতেই হবে এই নামটা। ওনার পরপর কয়েকটা সিরিয়াল আমি কাজ করলাম। ওনার প্রথম সিরিয়াল ছিল এনটিভির রূপকথা, ওখানে ক্ষিতীশ একটা চরিত্র আমি করছিলাম, একটা হিন্দু ক্যারেক্টার। আমার মাসি ছিল রানী সরকার, উনি সুদে টাকা খাটায়, সেই সুদে টাকা আমি মানুষের কাছ থেকে তুলে বেড়াই। এটা মানে মারাত্মক একটা ক্যারেক্টার, সিরিয়াস। এই নাটকটা মনে হয় আমি দেখছিলাম। এটা রূপকথা, এটা মাহফুজ ভাই ছিল, এটা ঈশিতা আপা ছিল, অনেক আর্টিস্ট, মাজুদুল মিজান, অনেক আর্টিস্ট ছিল। তো
এরপর থেকে আমি আস্তে আস্তে নাটকে জড়ানো শুরু করলাম। আল হাজেন, তারপরে দীপন ভাই, তারপরে কায়সার ভাই, তারপরে বেশ কিছু ডিরেক্টরের সাথে আমি আস্তে আস্তে করে আমি এই সাইডটা আমার কমে গেল। আমি আস্তে আস্তে নাটকে তখন আমি ধারাবাহিক নাটকগুলোতে এবং অনেকগুলোই করছি দুয়াই। কিন্তু ওই যে একটা শিল্পীর ক্ষুধা তো থেকেই যায়, সেই ক্ষুধাটা আমার আজও আছে। মানে অনেকেই বলে, আমি নিজেও ফিল করি যে হয়তো আমার যা করার দরকার, যে চরিত্রটা করার দরকার, হয়তো সেটা এখনও পাচ্ছি না। হ্যাঁ, সেই অভাববোধটা তো থেকেই যায়, সেটা এখনও আছে আর কি। এই ক্ষেত্রে আমরা শুনি যে যারা কৌতুক করে বা একটু ফানি ক্যারেক্টার করে, তাদের মধ্যে অপোজিট ক্ষুধাটা থাকে, যে আমি যদি খুব সিরিয়াস ক্যারেক্টার করতে পারতাম বা ভিলেন ক্যারেক্টার করতে পারতাম। এরকম ব্যাপারগুলো কি? এরকম ব্যাপার তো অবশ্যই আছে, তবে সিরিয়াস ক্যারেক্টার যে একেবারে আমি করিনি তা কিন্তু না।